নিশ্চয়ই জানেন যে আপনাদের আরো 6টা ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং সেটা শিডিউল দিয়ে আশা করি আপনারা সেই ক্লাসগুলো দেখেছেন, শিডিউলটা, এবং সেই শিডিউল মোতাবেক সবাই উপস্থিত থাকবেন এবং আমরা ক্লাসগুলো 6টা ক্লাসেই নিয়মিত কন্ডাক্ট করব ইনশাআল্লাহ। আশা করি 2 সপ্তাহের মধ্যেই আপনাদের ইংলিশ সাবজেক্টটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, এবং খুব ভালো করে শেষ করব। তাহলে চলুন না আজকে আমরা দেখি পজিটিভ ভাব দিয়ে আজকে শুরু করছি। কারো কি মানে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো সমস্যা আছে? আমাকে একটু জানাবেন যে লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং কোনো সমস্যা আছে কিনা। আরেকবার, লেখাটা কি ক্লিয়ারলি দেখা যায়? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। জি দেখা স্যার। যাচ্ছে তাই তো? হ্যাঁ, জি ক্লিয়ার স্যার। দেখা যাচ্ছে? জি আচ্ছা, স্যার, দেখা আলহামদুলিল্লাহ। যাচ্ছে। তাহলে বাকিরা ফেসবুক থেকে একটু দেখে নেবেন, যারা জয়েন করতে পারেন নাই। অনেকেই হয়তো চাকরিতে থাকেন, অনেকেই সাংসারিক ঝামেলায় থাকে, সো প্রবলেম নেই, আপনারা ফেসবুক গ্রুপ থেকে দেখে নেবেন। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের টপিক হচ্ছে পজিটিভ। এখন এই ভার্ব থেকে আমি আপনাদেরকে বলি, এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এখান থেকে প্রশ্ন ইংরেজিতে তো আসি, অনেক সময় হয় কি জানেন, বাংলাতেও একটা প্রশ্ন থাকে, বাংলা সাবজেক্টের যে 20টা প্রশ্ন হবে এখানেও একটা প্রশ্ন থাকে মাঝে মাঝে এইরকম, যে তিনি আমাকে বুঝিয়েছিলেন বাক্যটির সঠিক অনুবাদ কোনটি। হ্যাঁ, তিনি আমাকে বুঝিয়েছিলেন বাক্যটির সঠিক অনুবাদ কোনটি। তার মানে হচ্ছে এই পজিটিভ ভার্বটা বা অন্যকে করানোর ক্রিয়াটা ইংরেজিতেও আসে, আবার এই প্রশ্নটা বাংলাতেও আসে। তার মানে হচ্ছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, আপনারা খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। পজিটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রথমে আমি বলছি প্রযোজক। হ্যাঁ, কেমন ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব মানে হচ্ছে কি? প্রযোজক ক্রিয়া। কেমন ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। এখন প্রযোজক ক্রিয়াটা কি? প্রযোজক ক্রিয়া হচ্ছে অন্যকে কোনো কাজ করানোর যে ক্রিয়া, সেটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। ধরেন আমি লিখি, এটা হচ্ছে আমি নিজে লিখি। তো আমি যদি বলি যে আমি তোমাকে লিখাই, লিখাই মানে হচ্ছে সেটাকে আমরা বলি পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। তাহলে পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া হচ্ছে অন্যকে করানো। তাহলে এরকম আরো কয়েকটা এক্সাম্পল আগে আপনারা একটু শুনেন। ধরেন আমি বললাম আমি তোমাকে বোঝাই, আমি তোমাকে হাঁটাই। ধরেন একজন লোক হাঁটতে পারে না, তাকে আমি হাঁটাই। আমি তোমাকে হাসাই, আমি তোমাকে কাঁদাই, মানে অন্যকে পড়াই কাজগুলো। হ্যাঁ, তাহলে অন্যকে পড়ানো, যেমন আমি নাপিতকে দিয়ে চুল কাটাই, মানে আমি নিজে কাটি না, আমি তাকে দিয়ে কাটাই। তাহলে অন্যকে করানোর যে ক্রিয়া, সেটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, বাংলায় আসছে আপনাদের পরীক্ষায় যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে দেখাচ্ছেন কোন ক্রিয়া? তার মানে অন্যকে একটা কাজ করাচ্ছেন, তাই না? যেহেতু অন্যকে করানো, তো এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তার মানে বাংলারও আমাদের একটা জিনিস জানা হয়ে গেল। তাহলে অন্যকে কোনো কাজ করানোর ক্রিয়াটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। আর এই ক্রিয়াটাকে ইংলিশে বলা হয় পজিটিভ ভার্ব। কি ভার্ব? পজিটিভ ভার্ব। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে চলেন এবার আমরা পজিটিভ ভার্বের প্রশ্নগুলো কিভাবে আসবে, কিভাবে সলভ করতে হবে, এই জিনিসটা আমরা একটু দেখি। তো আমি তোমাকে লিখাই, আমি তোমাকে লিখাই, এটাকে আমরা লিখতে পারবো I make you right, I make you right। তাহলে দেখুন, রাইট মানে তো লেখা। আই রাইট যদি বলি তাহলে আমি লিখি, কিন্তু এখানে তো আমি এটা বোঝাতে চাচ্ছি না যে আমি লিখি, আমি বোঝাতে চাচ্ছি আমি অন্য একজনকে লিখাই। আমি তোমাকে লেখাই, তাহলে তোমাকে কথাটা আসছে, এবং আমি এখানে বোঝাতে চাচ্ছি এটা কাজ আমি অন্যকে করাই। তাহলে অন্যকে করানোর জন্য এখানে আমরা পজিটিভ ভার্ব হিসেবে আমরা মেক কথাটা ইউজ করেছি, বা মেক ভার্ব
করেছি। তাহলে আমি তোমাকে লেখায় এর ইংলিশ হচ্ছে আই মেক ইউ রাইট। তাহলে আমি তোমাকে লেখা ইংলিশ কি, আই মেক ইউ রাইট। তো ঠিক এরকম করে তো আমরা আরো বাক্য করতে পারি। তাহলে আমি তোমাকে হাঁটাই, এটার ইংলিশ কি হবে, আই মেক ইউ ওয়াক। আই মেক ইউ ওয়াক, আমি তোমাকে কি করি, হাঁটাই। আমরা চাইলে বলতে পারবো আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাই। আই মেক ইউ ক্রাই, আমি তোমাকে কাঁদাই। তাহলে মেক নিয়ে আমরা সব পজিটিভ ভার্বেরই কিন্তু ব্যবহার করতে পারবো, অর্থাৎ আহ, অন্যকে করানো সব কথাই আমরা মেক দিয়ে করতে পারবো। আমি তোমাকে হাসাই, আই মেক ইউ লাফ। আমি তোমাকে কাঁদাই, আই মেক ইউ ক্রাই। আমি তোমাকে বোঝাই, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা কিন্তু মেক ভার্বটা ব্যবহার করে সবগুলো বাক্য করতে পারছি। তো আরেকটা পজিটিভ ভার্ব আছে, এটা হচ্ছে let, L E T, I let you write, I let you write। আপনারা প্লিজ একটু সাইলেন্ট রাখেন, মিউট করে দেন, যারা মিউট আছেন একটু মিউট করেন প্লিজ। এটা এখনো আপনাদেরকে বলতে হয়, I let you, তাহলে একটু বন্ধ করেন। আপনাদের কি শুনতে কোনো সমস্যা হচ্ছে? আপনাদের বোর্ড একদমই জাতা হয়ে যায় স্যার, আমি বুঝতে পারি না। জি, বোর্ড মাঝে মাঝে একদমই অস্পষ্ট হয়ে যায় স্যার, আমরা লেখা ধরতেই পারি না। লেখা বোঝা যাচ্ছে না? সরি, লেখা বোঝা যাচ্ছে না? তার বোঝা যায় ওর মেবি নেটওয়ার্কের সমস্যা, সেজন্য বুঝতে পারছে না। লেখা বোঝা যাচ্ছে না? জি স্যার, বোঝা আপনারা যাচ্ছে। ফুল কথাটা বলেন, বুঝা। বুঝা কি যাচ্ছে না নাকি যাচ্ছে? তার বোঝা যাচ্ছে। হ্যালো, আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা একটু তার মিউট লেখা করে বোঝা রাখেন প্লিজ। কে যেন মানে আনমিউট থাকলে কথাবার্তা শুনলে আমি টেনশনে পড়ে যাই যে আসলে বুঝতে পারছেন কি পারছেন না। আপনারা একটু মিউট রাখেন প্লিজ। প্লিজ আপনারা একটু সবাই মিউট রাখবেন। যেহেতু বোঝা যাচ্ছে, এখন আমি একটু স্পিড দিয়েই আগাবো। হ্যাঁ, তাহলে অন্য কোনো সমস্যা কি আছে, অন্য কোনো প্রবলেম আছে? অন্য কোনো সমস্যা নাই স্যার, মাঝে আমি মাঝে তোমাকে বোর্ডটা একদম জাতা হয়ে যায়, কিন্তু আমরা লেখাটা লিখতে পারি না স্যার। আপনারা কি বলতে চাচ্ছেন একটু ভালো করে আমাকে একজন বলেন তো। কোনো প্রবলেম কি আছে? স্যার আমি বলতে চাচ্ছি আপনার বোর্ডটা একদম জাতা হয়ে যায়, যার কারণে আমরা কোনো লেখাগুলো সমস্যা? দেখতে সমস্যা হয়। লেখাগুলো দেখতে সমস্যা হচ্ছে? জি স্যার। লেখাগুলো দেখতে সমস্যা হচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এই কথাটাকে আচ্ছা, যদি আমি বলি, এই যে তাহলে আচ্ছা, মাই ফাদার আপনি দেখি কি করা যায়। মাই ফাদার লেট মি জাস্ট 1 মিনিট আপনারা লাইনে থাকেন, 1 মিনিট লাইনে।
আমরা হোয়াইট বোর্ডটা এখনই চেঞ্জ করতেছি, হোয়াইট বোর্ডটা চেঞ্জ করা হচ্ছে, একটু লাইনে থাকেন। আশা করি এখন আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন, একেবারে ক্লিয়ারলি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আহ, আপনারা এখন কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন কি? এখন হোয়াইট বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান, এখন দেখা যাচ্ছে কিনা? জি স্যার। জি, এখন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় থাকি। আমরা সরাসরি আলোচনার মধ্যে থাকি। আমরা আলোচনা করতেছিলাম পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব আমরা আলোচনা করতেছিলাম। আমি বলেছিলাম আমি তোমাকে লিখাই, আমি তোমাকে লিখাই, আই মেক ইউ রাইট। আমি তোমাকে লিখাই, আই মেক ইউ রাইট, এটা বলেছিলাম। এবং বলেছিলাম আই মেক ইউ রাইট এর পরিবর্তে আমরা বলতে পারি আই লেট ইউ রাইট, এটা বলতে পারি। হ্যাঁ, আমি তোমাকে লিখাই। তাহলে আমি তোমাকে লিখাই অন্যকে করানোর জন্য একটা ভার্ব আসছে, সেই ভার্বটাকে আমরা বলছি পজিটিভ ভার্ব। এবং মেক তাহলে একটা পজিটিভ ভার্ব। তাহলে এই মেক ভার্বটা ব্যবহার করে আমরা আরো বাক্য করতে পারবো, সব বাক্যই করতে পারবো। তাহলে কেমন হবে বাক্যগুলো? আমি তোমাকে লিখাই, এটার পরিবর্তে আমরা বলতে পারবো আমি তোমাকে হাসাই, আই মেক ইউ। তখন এখানে শুধু রাইট এর জায়গায় আসবে কি লাভ, আই মেক ইউ লাভ। আমি তোমাকে কাঁদাই যদি আসে আই মেক ইউ ক্রাই, এখানে আসবে ক্রাই। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি যদি বলি যে তারা আমাকে লিখায়, দে মেক মি রাইট, এরকম হবে। তাহলে মেক দিয়ে আমরা বোঝাতে চাই আমরা অন্যকে একটা কাজ করাচ্ছি বা অন্যকে করানোর জন্য মেক ভার্বটা ব্যবহৃত হয়। তো এরকম আমরা আরো একটা জিনিস দেখতে পারবো মেক এর পরিবর্তে, সেটা বলেছিলাম লেট, এল ই টি, লেট। আই লেট ইউ রাইট, আই লেট ইউ রাইট, আমি তোমাকে লেখাই, আই লেট ইউ রাইট, আমি তোমাকে লেখাই। আমরা এখানে আরো একটা পজিটিভ ভার্ব দিতে পারবো, আই হেল্প ইউ রাইট, আই হেল্প ইউ রাইট। তাহলে একটা পজিটিভ ভার্ব আসছে কি লেট, আর একটা পজিটিভ ভার্ব আসছে কি হেল্প। তাহলে পজিটিভ ভার্ব আসছে তিনটা, মেক, লেট এবং হেল্প। কয়টা পজিটিভ ভার্ব আসছে? তিনটা, মেক, লেট, হেল্প। আমরা চাইলে এই তিনটা ইউজ না করে আমরা হ্যাভও ইউজ করতে পারবো। তাহলে আরো একটা আসলো, আই হ্যাভ ইউ রাইট, আই হ্যাভ ইউ রাইট। আচ্ছা, তাহলে কি কি আসলো? মেক, লেট, হেল্প,
have পজিটিভ ভার্ব আসলো চারটা। I make you write, I let you write, I help you write, I have you write। এগুলো বিভিন্ন ভাবে পরীক্ষায় আসতে পারে। ধরেন এরকম আসতে পারে চারটা বাক্য, যেখানে একটা বাক্যে বলা আছে I make you write, I make you to write, I make you written, I make you writing, এরকম আসতে পারে। তো আপনারা যে কাজটা করবেন, make যেহেতু আসছে, make এর পর ব্যক্তি আসছে, তারপর ভার্বের বেস ফর্ম হবে, এই কথাটা একটু মনে রাখবেন আপনারা। আমরা চাইলে এই চারটার পরিবর্তে আমরা get ইউজ করতে পারবো, get, get ইউজ করতে পারবো। তো get ইউজ করলে কেমন হবে? I get you to write, I get you to write। Dear brothers and sisters, একটু লক্ষ্য করেন, get পজিটিভ ভার্বটা যখন আসবে তখন ইনফিনিটিভ ফর্ম ব্যবহৃত হবে। get পজিটিভ ভার্বটা আসলে ইনফিনিটিভ ফর্ম আসবে। তাহলে দেখেন, make, let, help, have, এই চারটা পজিটিভ ভার্ব আসলে ভার্বের বেস ফর্ম আসে। এই চারটা পজিটিভ ভার্ব make, let, help, have, এই চারটা পজিটিভ ভার্ব আসলে পরবর্তীতে ভার্বের কি ফর্ম আসে? বেস ফর্ম আসে। দেখেন, রাইট, 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 রাইট। কিন্তু get পজিটিভ ভার্বটা যদি আসে I get you, তখন হয় to write। আমি তোমাকে লেখাই, I get you to write, I get you to write। তাহলে দেখুন, get পজিটিভ ভার্বটা আসলে পরে কি আসে? টু যুক্ত ভার্ব। তো এটা দিয়ে প্রশ্নটা পরীক্ষায় এমন আসতে পারে যে কোন বাক্যটা সঠিক। I get you to write, I get you right, I get you writing, I get you written, এই ধরনের আসতে পারে। তো আপনারা দেখবেন যে get যেহেতু আসছে, get এর পর ব্যক্তি আসছে, তারপর টু যুক্ত ভার্ব হবে। তাহলে এই কথাগুলো আমি আপনাদেরকে 1 মিনিটে গুছিয়ে বলি, আপনারা একটু শুনেন। এই সবগুলো make, let, help, have, get, এরা হচ্ছে পজিটিভ ভার্ব। make, let, help, have এর পর ব্যক্তি আসবে এবং ব্যক্তির পর ভার্বের বেস ফর্ম আসবে। আর শুধু get এর পর ব্যক্তি আসার পর ভার্বের ইনফিনিটিভ ফর্ম হবে। get এর পর ব্যক্তি আসবে এবং সেই ব্যক্তির পর ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহৃত হবে। আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের গেল এই কথা। এখন আসেন আমরা পরবর্তী অংশে যাই। আমি একটি চিঠি লেখাই, আমি একটি চিঠি লেখাই। আমি কি করি? আমি একটি চিঠি লেখাই। আই মেক, তাহলে লিখাই তো, তাহলে পজিটিভ ভার্ব আনতে হবে। লিখাই মানে নিজে না, অন্যকে লিখাই। আমি আগে বলেছিলাম যে অন্যকে করানোর জন্য আমরা প্রযোজক ক্রিয়া ব্যবহার করি। হ্যাঁ, লিখাই, অন্যকে করাই, এটাকে বাংলায় বলে প্রযোজক ক্রিয়া, অন্যকে কোনো কাজ করানো। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আমি তোমাকে বুঝাই, আমি তোমাকে হাঁটাই, আমি তোমাকে লিখাই, অন্যকে করাই, তাই না? আপনাকে করাচ্ছি, আমি নিজে না। তো অন্যকে করানোর জন্য যে ক্রিয়াটা আসবে, লিখাই, বুঝাই, পড়াই, এটাকে প্রযোজক ক্রিয়া বলে। আর প্রযোজক ক্রিয়াকে ইংলিশে পজিটিভ ভার্ব বলে। কি ভার্ব? পজিটিভ ভার্ব। আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন। তাহলে আমি একটি চিঠি লেখাই, এখানেও তো অন্যকে করাই, অন্যকে দিয়ে চিঠিটা লেখাই। তাহলে অন্যকে যেহেতু করাই, অন্য একজন মানুষকে, তাই আমরা মেক ব্যবহার করব। মেক আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আই মেক, এখন কি লেখাই? একটি চিঠি, লেটার। I make a letter write, W-R-I-T, I make a letter write। এখন পার্থক্যটা কি? আগে ছিল এখানে I make you write, you মানে ব্যক্তি, আগে এখানে ছিল ব্যক্তি, এখন এখানে আসছে বস্তু। তাহলে I make a letter write, I let a letter
write. I make a letter write. I let a letter write. তাহলে দেখুন এই যে লেটার, এটা কিন্তু বস্তু। আগে এখানে আসছিল ব্যক্তি, এখন এখানে আসছে বস্তু। I make a letter write. I let a letter write. তারপরে আসুন, I have a letter write. হ্যাঁ, তাহলে এখানেও কি আসছে? বস্তু। এরপরে I have, আমরা তো জানি পজিটিভ ভার্ব আছে কয়টা? 5টা। ফর্মাল পজিটিভ ভার্ব আছে কয়টা? 5টা। মেক, লেট, হ্যাভ, আরেকটা আছে গেট। তাহলে I have a letter. I have a letter written. I have a letter written. এখন দেখুন একটা চেঞ্জ আসছে। আগে সব জায়গায় বস্তুর পরে রাইট এসেছিল। রাইট মানে হচ্ছে বেস ফর্ম। রাইট মানে হচ্ছে কি ফর্ম? দেখুন, রাইট 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 তিনবারই বেস ফর্ম আসছে। মেক, লেট এবং হেল্প এর পর বস্তু আসলে তারপরে ভার্বের বেস ফর্ম আসে। কিন্তু ভাই, হ্যাভ এর পর বস্তু আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাভ এর পর বস্তু আসলে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল। যে কোনো লোক গেট পজিটিভ ভার্বটার পরে যদি বস্তু আসে, গেট পজিটিভ ভার্বটার পরে যদি বস্তু আসে, সেখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে কোন দুইটার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়? প্রিয় ভাই এবং বোন, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। মেক, লেট, হেল্প। মেক, লেট, হেল্প এর পর বস্তু আসলে ভার্বের বেস ফর্ম। মেক, লেট, হেল্প এর পর বস্তুবাচক কোন শব্দ আসলে মূল ভার্বটার বেস ফর্ম বসে। কিন্তু হ্যাভ এবং গেট এই দুইটার পর কারা কারা? হ্যাভ এবং গেট এর পর বস্তু আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কথাগুলো পরিষ্কার করে মনে রাখতে হবে। আমি খুব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি মনে না রাখেন তাহলে কিন্তু নিজেদেরকে নিজেরা ক্ষমা করতে পারবেন না। মেক, লেট, হেল্প এরপর বস্তু আসলে ভার্বের বেস ফর্ম, আর হ্যাভ এবং গেট এর পর বস্তু আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো সবগুলো রুল এখন আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলতে চাই। আগে ছিল ব্যক্তি, এখন আসছে বস্তু। মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। ফর্মাল এই 5টা পজিটিভ ভার্ব কিভাবে আমরা ব্যবহার করব? তাহলে চলুন আমরা একটু বুঝি। ব্যক্তিবাচকের ক্ষেত্রে মেক, লেট, হেল্প, হ্যাভ এর পর ব্যক্তি আসলে ভার্বের বেস ফর্ম। শুধু গেট এর পর ব্যক্তি আসলে ভার্বের ইনফিনিটিভ বা টু যুক্ত ভার্ব বসে। আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। আর এখন আসছে বস্তু। মেক, লেট, হেল্প এর পর বস্তু আসলে মেক, লেট এবং হেল্প এর পর বস্তু আসলে ভার্বের বেস ফর্ম। কিন্তু হ্যাভ এবং গেট এর পর বস্তু আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল। কার কার পর? হ্যাভ এবং গেট এর পর বস্তু আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল। আশা করি এই লেসনটা আপনারা ভালো করে বুঝেছেন এবং এখান থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে এবং বিষয়গুলো একবার একটু টেকনিক্যালি মাথায় নিতে পারলেই খুব সহজ। আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আপনারা একাধিকবার দেখে বিষয়টা আয়ত্ত করে নেবেন। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। আমাকে একটু বলবেন যে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। আপনারা বুঝতেছেন কিনা? স্যার, কথা শোনা এই যাচ্ছে কিনা সেন্টেন্স এবং গুলোকে যদি টপিকগুলো বোঝা প্যাসিভ করা যাচ্ছে কিনা? হয়, হ্যালো জি হ্যালো জি জি
স্যার যদি এই জি সেন্টেন্সগুলোকে বলুন। প্যাসিভ করা হয় কিভাবে করা যাবে? প্যাসিভ প্যাসিভ জি ভয়েস। আম- জি আমরা হ্যাঁ প্যাসিভটা দেখাবো। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নেই? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে এই বাক্যগুলোকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা কিভাবে এই বাক্যগুলোকে প্যাসিভ করব। হ্যাঁ, আচ্ছা, এরও আগে আরো দুইটা ধাপ, এই বাক্যগুলো নিয়ে দুইটা ধাপ আছে। হ্যাঁ, এই বাক্যগুলো নিয়ে আজকে আরো একটা ধাপ আমরা আলোচনা করব। প্রিয় ভাই এবং বোন, এই পজিটিভ ভার্ব গুলো নিয়ে আমরা দুইটা ধাপ আলোচনা করব। একটা হচ্ছে আমরা যে বাক্যগুলো লিখলাম, সবগুলো বাক্য কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে লিখেছি। সবগুলো বাক্য আমরা কোন টেন্সে লিখেছি? প্রেজেন্ট টেন্স। আমরা এই বাক্যগুলোর টেন্স পরিবর্তন কিভাবে হয় আগে সেটা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব এই বাক্যগুলো, এই যে পাঁচটা বাক্য, এই বাক্যগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করব। আচ্ছা, তো অন্যরা যারা কোনো প্রশ্ন করেননি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কোনো প্রবলেম মনে হয় না যে আছে। সর্বোচ্চ ক্লিয়ার বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে যে আলোচনাটা করেছি এই আলোচনাটা আপনারা প্র্যাকটিস করবেন এবং টেন্স পরিবর্তনটা এটাও দিচ্ছি, এটাও প্র্যাকটিস করবেন এবং দেন পরবর্তী দিন আমরা ঠিক এই টপিকটার প্যাসিভ গুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি একটা কথা বলে নিই, প্যাসিভ করতে গিয়ে মূল ভার্বটাকে আমরা চেঞ্জ করব, তাই না? এই ভার্বটাকে কিভাবে আমরা চেঞ্জ করব? প্যাসিভ মানেই হচ্ছে মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা নিয়ে সেই বাক্যটাকে কর্মবাচ্য মানে কর্তৃবাচ্য থেকে আমরা কর্মবাচ্যে নিয়ে যাব বা কর্মবাচ্য থেকে আমরা কর্তৃবাচ্যে নিয়ে যাব। তার মানে ভার্বটাকে আমরা চেঞ্জ করব। এটা নিয়ে আমরা আলোচনা করব। এরও আগে আমরা এখন আলোচনা করব পজিটিভ, সি এ ইউ এস এ টি আই ভি, পজিটিভ ভার্ব যুক্ত বাক্যের টেন্স পরিবর্তনের নিয়ম। টেন্স পরিবর্তন, পজিটিভ ভার্ব যুক্ত বাক্যের কি পরিবর্তন? টেন্স পরিবর্তন। আমরা কিন্তু ঘন ঘন ক্লাস রাখছি, আপনাদের সবগুলো প্রশ্ন আমাকে শেয়ার করবেন, আমি ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। প্রশ্নগুলো কিন্তু শেয়ার করতে হবে, ঘন ঘন ক্লাস থাকবে। তো আমরা প্রথমে দেখবো এই বাক্যগুলোর কি পরিবর্তন? টেন্স পরিবর্তন। আপনারা এই বাক্যগুলোর টেন্স পরিবর্তন এবং বাক্যগুলোর গঠন দেখে রাখবেন। আমি এই সবগুলো বাক্যের নেক্সট দিন 20 মিনিট, প্রথম 20 মিনিট আলোচনা করব এই প্রত্যেকটা বাক্যের প্যাসিভ ফর্মটা কিভাবে হবে। এই সবগুলো বাক্য আমরা অ্যাক্টিভ ফর্মে লিখেছি। ওকে, তাহলে চলুন আমরা দেখি একটু টেন্স পরিবর্তন। পজিটিভ ভার্ব যুক্ত বাক্যের কি পরিবর্তন? টেন্স পরিবর্তন। টেন্স কিভাবে চেঞ্জ করতে হবে পজিটিভ ভার্ব গুলো যুক্ত বাক্যের। প্রিয় ভাই এবং বোন, পজিটিভ ভার্ব যুক্ত বাক্যের টেন্স পরিবর্তন করতে হলে পজিটিভ ভার্ব যুক্ত বাক্যের এক্সাক্ট ভার্বটা বা পরিবর্তনশীল ভার্ব হিসাবে পজিটিভ ভার্বটাকেই ধরা হয়। তাহলে আমি তোমাকে লিখাই, এই বাক্যটা আমরা আজকে লিখেছিলাম নাকি? আমি তোমাকে লিখাই, আই মেক ইউ রাইট। আমি তোমাকে কি করি? লেখাই। তাহলে দেখুন, আমি তোমাকে লেখাই, আই মেক ইউ রাইট। এখন এটাকে ধরুন আমি করতে চাচ্ছি, আমি তোমাকে লিখিয়েছিলাম, আমি তোমাকে লিখিয়েছিলাম, আই মেড ইউ রাইট। তাহলে আমরা যে কাজটা করলাম, মেক ভার্বটাকে আমরা কি বানিয়ে দিয়েছি? মেড বানিয়ে দিয়েছি। অর্থাৎ শুধু পজিটিভ ভার্বটাকে আমরা চেঞ্জ করেছি আর আমাদের রাইট ভার্বটাকে মানে মূল কাজ যেটা ওটাকে আমরা কি করি নাই? চেঞ্জ করি নাই। তাহলে আমার কথাটা একটু শুনুন। পজিটিভ ভার্ব যুক্ত বাক্যের টেন্স পরিবর্তন করতে হলে ভয়েসের ক্ষেত্রেও কিন্তু একই কাহিনী হবে।
সেম কাহিনী হবে। একটা ভার্বকে আমরা প্যাসিভ করব। পজিটিভ ভার্ব যুক্ত বাক্যের টেন্স পরিবর্তন করতে হলে শুধু পজিটিভ ভার্বটি পরিবর্তিত হয়। দেখুন, মেডকে আমরা কি বানিয়েছি? মেড বানিয়েছি। তো আমরা যদি এমন লিখতে চাই যে আমি তোমাকে লেখাচ্ছি, আমি তোমাকে লেখাচ্ছি, তার মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এমএসআর। এখন আমরা একটু আগে যে কথাটা বলেছিলাম যে পজিটিভ ভার্ব যুক্ত বাক্যের টেন্স পরিবর্তন করতে শুধু পজিটিভ ভার্বটি কি হয়? পরিবর্তিত হয়। তাহলে শুধু পজিটিভ ভার্বটি যদি পরিবর্তিত হয় তাহলে কেমন হবে? আই এম মেকিং ইউ রাইট, আমি তোমাকে লেখাচ্ছি, এর ইংলিশ হবে আই এম মেকিং ইউ রাইট। আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমরা আজকের আরেকটা টপিক আছে, এই টপিকটা আমরা পড়ব সাবজাংটিভ ভার্ব। এটা আরেকটা ভার্ব, সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্বটা আজকে আমরা পড়ব। পজিটিভ ভার্বের জন্য আলাদা আলাদা বাক্য ছিল, আলাদা আলাদা রুল ছিল। সাবজাংটিভ ভার্বের জন্য মাত্র একটা রুল। তাহলে চলেন আমরা একটু দেখি যে সাবজাংটিভ ভার্বগুলো দিয়ে আমরা কি রুল ইউজ করি। অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেস্ট, প্রপোজ, রিকমেন্ড। অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেস্ট, প্রপোজ, রিকমেন্ড। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোকে বলা হয় সাবজাংটিভ ভার্ব। এই ভার্বগুলোকে কি ভার্ব বলে? আমরা সাবজাংটিভ ভার্ব। আপনারা একটু আমার সাথে একটু উচ্চারণ করবেন। অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেস্ট, প্রপোজ, রিকমেন্ড। অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেস্ট, প্রপোজ, রিকমেন্ড। অর্ডার, কমান্ড, ইনসিস্ট, আর্জ এবং আস্ক। অর্ডার, কমান্ড, ইনসিস্ট, আর্জ এবং আস্ক। আচ্ছা, আমি একটু মেসেজটা দেখে নেই। ওকে, অর্ডার, কমান্ড, ইনসিস্ট, আর্জ, আস্ক। অর্ডার একটা, কমান্ড একটা, ইনসিস্ট একটা, আর্জ এবং আস্ক। ডিক্রি, DECR, ডিক্রি, মোভ, রিকোয়ার, স্টিপুলেট। ডিক্রি, মুভ, রিকোয়ার, স্টিপুলেট। ওকে, তাহলে আমরা এই ভার্বগুলো আমরা ইউজ করব কি হিসাবে? সাবজাংটিভ ভার্ব হিসাবে। প্রশ্ন আসতে পারে যে সাবজাংটিভ ভার্ব মানে কি? সাবজাংটিভ ভার্ব মানে হচ্ছে সংযোজক ক্রিয়া। সাবজাংটিভ ভার্ব মানে কি? সংযোজক ক্রিয়া। অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেস্ট, প্রপোজ, রিকমেন্ড। অর্ডার, কমান্ড, ইনসিস্ট, আর্জ এবং আস্ক। ডিক্রি, মুভ, রিকোয়ার, স্টিপুলেট। তাহলে আমরা
দেখলাম এই ভার্বগুলোর নাম হচ্ছে সাবজাংটিভ ভার্ব, আর সাবজাংটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া। আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে সাবজাংটিভ ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। তাহলে প্রযোজক সংযোজক ক্রিয়া, সাবজাংটিভ ভার্ব মানে হচ্ছে সংযোজক ক্রিয়া। তাহলে সংযোজক ক্রিয়া নিশ্চয়ই একাধিক জিনিসকে কি করবে? সংযোজন করবে। তাহলে চলেন আমরা একটু দেখি যে এরা কোন জিনিসটাকে সংযোজন করে। ধরেন আমি লিখলাম the teacher advised Sumon. The teacher advised Sumon that he write properly. The teacher advised Sumon that he write properly. সাবজেক্টিভ ভার্ব যুক্ত বাক্যে দ্যাট যুক্ত একটা ক্লজ আসবে। কি যুক্ত ক্লজ? দ্যাট যুক্ত একটা ক্লজ। আপনারা ভার্বগুলো সবাই এই ভার্বগুলো একটু খাতায় লিখে নেন। আপনাদেরকে 1 মিনিট সময় আমি দিলাম, আপনারা একটু ভার্বগুলো আগে খাতায় লিখে নেন, তারপর আমি আবার কথা বলছি। আপনারা একটু ভার্বগুলো খাতায় লিখে ফেলেন। এক মিনিটের মধ্যে আপনারা কষ্ট করে একটু খাতায় লিখে ফেলেন। আশা করছি আপনারা সবাই লিখেছেন। A teacher, the teacher advised Suman that he write properly. এটা আমরা একটা এক্সাম্পল লিখলাম। The teacher advised Suman that he write properly. আমরা এই এক্সাম্পল লিখলাম। এই এক্সাম্পলের ভিতরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে একটা সাবজেক্টিভ ভার্ব এসেছে। যে সাবজেক্টিভ ভার্বটা কি? অ্যাডভাইস। অ্যাডভাইস এর পর আমরা দেখতে পাচ্ছি দ্যাট যুক্ত একটা ক্লজ আসছে। প্রিয় ভাই এবং বোন, বাক্য প্লাস অংশ সমান বাক্য যোগ অংশ সমান কি? বাক্যাংশ। বাক্যাংশের ইংলিশ হচ্ছে ক্লজ। বাক্য যোগ অংশ সমান কি? বাক্যাংশ। বাক্যাংশের ইংলিশ কি? ক্লজ। তাহলে ক্লজ জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে এটা বাক্যের অংশ। দেখুন, the teacher advised Suman that he write properly. এখানে the teacher advised Suman এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্টিভ ভার্ব আসছে। এখন আমাদের বক্তব্যটা হচ্ছে সাবজেক্টিভ ভার্ব যুক্ত বাক্যে দ্যাট যুক্ত একটি ক্লজ আসবে। দ্যাট যুক্ত একটি ক্লজ বা একটি বাক্যাংশ আসবে। দ্যাট যুক্ত ক্লজটিতে মূল ভার্বটি দ্যাট যুক্ত ক্লজটিতে মূল ভার্বটি বেস ফর্মে হবে। বেস ফর্ম।
বেস ফর্মে হবে। দেখুন দ্যাট হি আসছে, তারপরে রাইটস হওয়ার কথা ছিল, রাইটস হয়নি। কারণ কি বেস ফর্মের সাথে কোনো কিছু যুক্ত হয় না, এস বা ইএস, ইটি, আইএনজি বা টু কোনো কিছু যুক্ত হয় না। তাহলে আমরা কি জানলাম যে সাবজাংটিভ ভার্ব যুক্ত বাক্যে দ্যাট যুক্ত একটি ক্লজ আসে, দ্যাট যুক্ত ক্লজে ভার্বটা কি ফর্মে হয়? বেস ফর্মে হয়। এখান থেকে প্রশ্নটা কিভাবে আসে তাহলে শুনুন। তার টিচার অ্যাডভাইসড সুমন, শিক্ষক সুমনকে উপদেশ দিলেন দ্যাট হি রাইট প্রপারলি, যেন সে যথাযথভাবে কি করে লিখে। তাহলে দেখুন এই যে দ্যাট এখানে যেন অর্থে দিয়েছে, এবং আমরা জানি যে দ্যাট যুক্ত ক্লজটাতে মূল ভার্ব যেটা হবে, মূল ভার্বটা কি ফর্মে হবে? বেস ফর্মে হবে, বেস ফর্মে হবে। তো আপনারা যে কাজটা করবেন, সাবজেক্টিভ ভার্বগুলো মুখস্থ রাখবেন। এই ভার্বগুলো মুখস্থই রাখতে হবে। advise, request, suggest, propose, recommend, order, decree, move, require এবং stipulate। এই ভার্বগুলো যুক্ত বাক্যে দ্যাট যুক্ত একটা ক্লজ আসবে, আর দ্যাট যুক্ত ক্লজে মূল ভার্বটি বেস ফর্মে হবে। আশা করছি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে শেয়ার করেন কাইন্ডলি। আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে এবং কথাগুলো বোঝা যাচ্ছে কিনা, বা কোনো কোশ্চেন আছে কিনা একটু শেয়ার করবেন প্লিজ। একটু সাউন্ড, একটু ভালো করে সাউন্ড দিবেন, কথাটা শুনতে পাই নাই। সাইয়েদা মুমতাজ। স্যার ক্লিয়ারলি দেখা যাচ্ছে? এবং রুলটা কি আপনারা বুঝতে পেরেছেন? স্যার আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার তাহলে সাবজেক্টিভ ভার্ব তাহলে আমরা নোটাকে জানতে বলতে পারি না? নো। নো, কে এন ও ডব্লিউ, নো। জি জি। না, নো কে আমরা সাবজাংটিভ ভার্ব বলতে পারবো না। আর এটার উচ্চারণটা হবে আপু, আপনি যেটা বলছেন সাবজেক্টিভ না সাবজাংটিভ। আপনারা হয়তো দেখতে একটু দেখতে পাচ্ছেন যে ইউ এন সি, সাবজাংটিভ, সাবজাংটিভ ভার্ব, সংযোজক ক্রিয়া। কি ক্রিয়া বলেন তো? সংযোজক ক্রিয়া। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো মাঝে মাঝে সাবজাংটিভ হিসাবে ব্যবহৃত হয়, মাঝে মাঝে সাবজাংটিভ হিসাবে ব্যবহৃত হয় না। আমরা কনফিউজিং যেগুলো, এগুলো আমরা রাখবো না। পরীক্ষার জন্য যেগুলো আপনাদের শুধু দরকার সেই ভার্বগুলো লিখে দিয়েছি, এই লিস্টটুকু মুখস্থ করলেই হবে। যেমন ভার্ব অফ সেন্স, লিঙ্কিং ভার্ব। ভার্ব অফ সেন্স অনেক আছে, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, লাইক, লাভ, হেট, উইশ, ওয়ান্ট, বিলং। এগুলো ভার্ব অফ সেন্স। আরো অনেক ভার্ব অফ সেন্স আছে, কিন্তু সবগুলো ভার্ব অফ সেন্স আমাদের জানা প্রয়োজন হবে না পরীক্ষার জন্য। যেগুলো পরীক্ষার জন্য জানা প্রয়োজন এমন 11টা মনে রাখলেই হবে। সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, লাইক, লাভ, হেট, উইশ, ওয়ান্ট, বিলং, এটুকু মনে রাখলেই হবে। লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে feel, seem, smell, taste, look, appear, sound, be, become, stay, remain, এই 11টা মনে রাখলেই হবে। আরো আছে, কিন্তু আমাদের এক্সামের জন্য এইটুকু হলেই চলবে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। একটা জিনিস আমার একটু জানার ছিল, আপনারা যদি আমাকে হেল্প করেন। আপনারা তো এই যে ইতি আক্তার, সাইদা, আপনারা তো ক্লাস করেন। প্রিয় বোন, আপনারা আমাকে একটু বলবেন যে লিঙ্কিং ভার্ব এবং ভার্ব অফ সেন্স, এই দুইটা বিষয়, লিঙ্কিং ভার্ব এবং ভার্ব অফ সেন্স, এই দুইটা বিষয় কি আমরা আলোচনা করেছিলাম? স্যার আমি তো রেগুলার না, মাঝে মধ্যে ক্লাস অ্যাবসেন্ট হয়, এটা বলতে পারবো না, কিন্তু আমার আইডিয়া নেই। অনেকদিন তো গ্যাপ ছিল, তো মনে নাই স্যার।
আচ্ছা, as far I think এই দুটো আলোচনা করি নাই, কারণ যেদিন ভার্ব আলোচনা করেছিলাম সেদিন শুধু ভার্বেই আলোচনা করেছিলাম, এক্সট্রা তো কোনো ক্লাস নেই নাই, সব আলোচনা হয় নাই। তাহলে আজকে ঠিক লিঙ্কিং ভার্ব এবং ভার্ব অফ সেন্স দুইটা তো আলোচনা করা যাবে না, আজকে আমরা একটা আলোচনা করব। এটা খুব ছোট্ট একটা বিষয়, অলদো আমরা আজকে অনেকগুলো ভার্ব নিয়ে আলোচনা করছি, সো দুইটা আলোচনা করব না। সবার প্রতি আমার একটা কথা থাকবে, আপনারা প্লিজ আজকে যে ভার্ব গুলো দিলাম একটু দয়া করে প্র্যাকটিস করে রাখবেন, এগুলোর উপর একটা দ্বিতীয় দফা একটা আলোচনা সেটা আমরা করব, কিন্তু অ্যাডভান্স লেভেলের আলোচনাটা করার জন্য দয়া করে আপনারা সবাই সাবজাংটিভ ভার্ব এবং পজিটিভ ভার্ব গুলো একটু প্র্যাকটিস করে রাখবেন, এগুলোর উপর আমাদের দ্বিতীয় দফা একটা আলোচনা আছে। দয়া করে সবাই লিঙ্কিং ভার্ব সাবজাংটিভ ভার্ব এর উপর আমরা নেক্সট দিন দফা আলোচনা করব। তাহলে আমাদের এটা ভার্ব অফ সেন্স অনুভূতির ভার্ব, ভার্ব অফ সেন্স আপনারা জানেন এস ই এন এস সি, সরি, ভার্ব অফ সেন্স মানে হচ্ছে অনুভূতির ভার্ব। কেমন ভার্ব? অনুভূতির ভার্ব। তাহলে ভার্ব অফ সেন্স অনুভূতির ভার্ব কোনগুলো? যে ভার্বগুলো অনুভূতি শুধু আসে সেগুলোকে ভার্ব অফ সেন্স বলা হয়। সেন্স মানে কি? অনুভূতি। গুণগুলো চলো আমরা একটু দেখি। সি, হেয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, লাইক, hate, wish, want, belong। দেখুন সি যে বিষয়টা, হাত পা দিয়ে কিন্তু কোনো কাজ করে আমরা সি করি না বা দেখি না, এটা একটা অনুভূতি। লাইক পছন্দ করা, এটা কিন্তু আমরা কোনো কাজ করে লাইক করতে পারি না, এটা হচ্ছে একটা আমার মধ্যে একটা ফিল যে আমি এই খাবারটা লাইক করি। লাভ এটা একটা অনুভূতি, হেট এটা একটা অনুভূতি, আন্ডারস্ট্যান্ড এটা একটা অনুভূতি। তাহলে এখানে যা কিছু আছে, যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব হচ্ছে অনুভূতির ভার্ব। কিসের ভার্ব? অনুভূতির ভার্ব। তাহলে এই যে অনুভূতির ভার্বগুলো, এই যে অনুভূতির ভার্বগুলো, এই ভার্বগুলো ইংলিশে ভার্ব অফ সেন্স নামে পরিচিত। এই ভার্বগুলো ইংলিশে ভার্ব অফ সেন্স বা অনুভূতির ভার্ব নামে পরিচিত। এখন এই সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, লাইক, লাভ, হেট, উইশ, ওয়ান্ট, বিলং এগুলো জেনে আমরা কি করব বা আমাদের কি কাজে আসবে? এই অনুভূতির ভার্বগুলো আমাদের পরীক্ষায় কি কাজে আসে বা পরীক্ষায় কিভাবে প্রশ্নে আসে? এই অনুভূতির ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। কোন টেন্সে ব্যবহৃত হয় না? কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। কন্টিনিউয়াস টেন্সে যেহেতু ব্যবহৃত হয় না, তাহলে হয় কোথায়? এগুলো কোথায় ব্যবহৃত হয়? এগুলো এর আগের টেন্সে ব্যবহৃত হয়। ধরেন একটা সি ভার্ব, আমি একটি পাখি দেখতেছি বা দেখছি। আমি একটি পাখি বা দেখতেছি, পাখি দেখছি বা দেখতেছি। আই সি এ বার্ড, একটা
লক্ষ্য করেন, দেখছি বা দেখতেছি এটা কিন্তু একটা চলমান কথা, কন্টিনিউয়াস টেন্স, তাই না? কিন্তু কন্টিনিউয়াস টেন্স হওয়া সত্ত্বেও আমরা এখানে আই এম সিইং লিখি নাই। কন্টিনিউয়াস টেন্স মানে কি? আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি পড়ছি, আই এম রাইটিং, আমি লিখছি, আই এম রাইটিং, আই এম রিডিং। তাহলে দেখুন, আই এম রাইটিং, আই এম রিডিং, তাহলে কন্টিনিউয়াস মানে হচ্ছে এম ইজ আর এবং ভার্বের সাথে কি হবে? আইএনজি। কিন্তু এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ফর্ম হয় নাই, কারণ এই লিঙ্কিং ভার্ব গুলো পুনর কোনো কাজ করা বোঝায় না, পুনর কোনো কাজ করছে না, বারবার কোনো কাজ করা বোঝাচ্ছে না। যেহেতু পুনর কাজ করা বা বারবার কোনো কাজ করা বোঝায় না, এজন্য এই ভার্ব গুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। তো কন্টিনিউয়াস টেন্সে না হতে পেরে তার আগেরটাতে ব্যবহৃত হয়। ধরুন আই এম সিইং এ বার্ড হবে আই সি এ বার্ড। এখন আমি যদি বলতে চাই যে আমি একটি পাখি দেখছিলাম, আই ওয়াজ সিইং এ বার্ড, এটা হবে না, এর আগের টেন্সে হবে আই স এ বার্ড। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে না হয়ে এর আগেরটাতে, সিইং না হয়ে এর আগেরটাতে হয়েছে আই সি এ বার্ড। কন্টিনিউয়াস না হয়ে ইনডেফিনিটে হবে। এইটুকু কথা মনে রাখবেন। আর যে কাজটা করবেন, এই উচ্চটা মুখস্থ করে ফেলবেন। আমার সাথে একবার একটু দেখুন, সি, হিয়ার, নো, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, লাইক, লাভ, হেট, উইশ, ওয়ান্ট, বিলং। এই যে লিস্টটা আছে, এই লিস্টটা হচ্ছে ভার্ব অফ সেন্সের লিস্ট, অনুভূতির ভার্বের লিস্ট। অনুভূতির ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে হয় না, না হতে পেরে তার আগের টেন্সে ব্যবহৃত হয়। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। আবার আপনারা কথাগুলো শুনবেন এবং ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আজকে আমরা এই তিনটাই আলোচনা করব। এর বেশি আলোচনা করলে আপনাদের জন্য নেওয়াও কঠিন হয়ে যাবে। আমরা আমাদের ক্লাস তো আরো আছে অনেকগুলো, আলহামদুলিল্লাহ। তাহলে এখন থেকে রেগুলার ক্লাসগুলো হলে সবগুলো টপিক ভালোভাবে ইনশাআল্লাহ শেষ হবে। আমরা আজকে তিনটা বিষয় আলোচনা করেছি, পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব এবং ভার্ব অফ সেন্স। আপনারা এই তিনটা জিনিসের প্র্যাকটিস করবেন। এখান থেকে আর আপনাদের কোনো কোয়ারি, আপনাদের কোনো জানার আছে? স্যার, ভার্ব অফ সেন্স তাহলে কি ইনডিফিনিট টেন্স হবে এরকম কিছু? অন্য কোনো কন্টিনিউয়াস টেন্স বাদে অন্য কোনো টেন্স হতে পারে না? হ্যাঁ, আমার কথাটা আরেকবার আমি বলছি, হ্যাঁ শুনেন, তাহলে আপনার প্রশ্নটা চলে আসবে ইতি আকার। শুনেন, ওকে। ধরেন আরো একটা টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও একটা কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও একটা কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও একটা কন্টিনিউয়াস। মানে তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কয়টা আছে? তিনটা। এই তিনটা পারফেক্ট কন্টিনিউয়াসও হবে না, না হতে পেরে তার আগের টেন্সে হবে। ধরেন আমি বলতে চাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা বাক্য সি দিয়ে বলতে চাচ্ছি, আই হ্যাভ বিন সিইং এ বার্ড ফর 2 আওয়ার্স। এটা আমি বলবো না, আই হ্যাভ বিন সিইং বলবো না, বরং বলবো আই হ্যাভ সিন এ বার্ড ফর 2 আওয়ার্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে না হয়ে তার আগের টেন্স প্রেজেন্ট পারফেক্টে হয়েছে আই হ্যাভ সিন এ বার্ড ফর 2 আওয়ার্স। তাহলে আমরা দেখলাম যে এটা প্রেজেন্ট পারফেক্টে হয়েছে। ঠিক অনুরূপ এটা পাস্ট পারফেক্টেও হবে, ঠিক অনুরূপ এটা ফিউচার পারফেক্টে হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই সবগুলো টেন্সে এটা ব্যবহৃত হবে। আর কারো কোনো কিছু? স্যার কি মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না নাকি কন্টিনিউয়াস, যেমন পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস যেগুলো আছে সেগুলোতেও হবে না স্যার? বলেছি কোন কন্টিনিউয়াসই হবে না, যে কন্টিনিউয়াসে হওয়ার প্রয়োজন, যে কন্টিনিউয়াসে আমি বলতে চাই তার পূর্বের টেন্সে ব্যবহৃত হবে।
বুঝতে পেরেছেন? কন্টিনিউয়াস জি টেন্স আছে স্যার। কয়টা? কন্টিনিউয়াস টেন্স আছে কয়টা? হ্যালো, কন্টিনিউয়াস টেন্স কয়টা আছে আমাদের কি সেটা স্যার মনে আছে? 3টা 3টা 6টা। 6টা। তো যে কন্টিনিউয়াসে আমার প্রয়োজন বলা তার আগের টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা প্রয়োজন হলে তার আগের টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বলা প্রয়োজন হলে তার আগের টেন্স প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ যে কন্টিনিউয়াস টেন্সটাই বলা প্রয়োজন এর আগের টেন্সটাই ব্যবহৃত হবে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। বিষয়গুলো প্র্যাকটিস করে রাখবেন। সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।